মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন আর দুই দেশের সীমানায় আটকে নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের একের পর এক আগ্রাসনের বিপরীতে ইরান দিচ্ছে এমন সব জবাব যা কাঁপিয়ে দিচ্ছে গোটা উপসাগরীয় অঞ্চল। একদিকে ইসরায়েলের অস্ত্র তৈরির ইঞ্জিনিয়ার বা কারিগররা প্রাণ হারাচ্ছেন নিজেদেরই তৈরি যুদ্ধের আগুনে, অন্যদিকে ওয়াশিংটনের অস্ত্রাগারে বাজছে ফুরিয়ে আসার ঘণ্টা। প্রতিদিনই নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এই সংঘাত, আর প্রতিটি নতুন অধ্যায়ে সামনে আসছে এমন সব তথ্য যা প্রশ্ন তুলছে পশ্চিমা সামরিক আধিপত্যের ভিত্তি নিয়েই। যুদ্ধ যখন শুধু সৈন্য আর সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তখন লক্ষ্যবস্তু হয়ে ওঠে সেই মানুষগুলো যাদের মস্তিষ্ক থেকে জন্ম নেয় প্রতিরক্ষা প্রযুক্তি। এপ্রিলের এক রাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফাই সরাসরি আঘাত হানে যে ভবনে, সেখানেই বাস করতেন মাইকেল ক্যাটস, যিনি রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তিনি দশকের পর দশক ধরে যুক্ত ছিলেন ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র প্রকল্পগুলোর সাথে। রাফাইল শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আয়রন ডোমের মতো বহুল আলোচিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা, যা বছরের পর বছর ধরে ইসরায়েলকে অভেদ্য ভাবমূর্তি দিয়েছে। আর সেই অভেদ্যতার পেছনের কারিগরদের একজনই এবার প্রাণ হারালেন সেই অস্ত্রেরই প্রতিপক্ষের হাতে, যে প্রযুক্তি বহুদিন ধরে ঠেকিয়ে রেখেছিল ইরানের ক্ষেপণাস্ত্র। শেষ পর্যন্ত সেই ক্ষেপণাস্ত্রই কেড়ে নিল তার এক নির্মাতার জীবন। ক্ষয়ক্ষতির হিসাবে ক্যাটজের মৃত্যু ইসরায়েলের জন্য নিছক একজন মানুষের চলে যাওয়া নয়, এটি এক ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষতি যার মূল্য সহজে পূরণ হওয়ার নয়। দশকের পর দশক ধরে অর্জিত অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতার গোপনীয় গবেষণার সাথে সরাসরি সম্পৃক্ততা, এসবই হারিয়ে গেল একটি মাত্র আঘাতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাফাইলের মতো প্রতিষ্ঠানে এমন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তৈরি হতে যে বছরের পর বছর সময় ও বিনিয়োগ লাগে, তা কোনো নতুন নিয়োগেই তাৎক্ষণিকভাবেই পূরণ করা সম্ভব নয়। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প নির্ভর করে ঠিক এই ধরনের অভিজ্ঞ দীর্ঘদিনের কর্মীদের উপর, যারা এক একটি অস্ত্র ব্যবস্থার নকশা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত। এমন একজনের মৃত্যু মানে শুধু একটি পথ শূন্য হওয়া নয়, বরং প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্মৃতি ও দক্ষতার একটি অংশই মুছে যাওয়া। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা খাতে যুক্ত ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিয়েছে গভীর নিরাপত্তা উদ্বেগ। যে প্রতিষ্ঠানের কর্মীরা এতদিন নিজেদের যুদ্ধক্ষেত্রের বাইরে নিরাপদ মনে করতেন, তাদের জন্য এখন এই বাস্তবতা স্পষ্ট। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমন নিখুঁতভাবে পৌঁছাতে সক্ষম যে প্রতিরক্ষা শিল্পের কোনো কর্মী আর সম্পূর্ণ নিরাপদ নন। বিশ্লেষকদের আশঙ্কা, এই মনস্তাত্ত্বিক প্রভাব দীর্ঘমেয়াদে রাফাইলের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, কর্মী ধরে রাখা, এমনকি গবেষণার গতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ইসরায়েলের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতার জন্যই এক দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা এমনও বলছেন, একজন প্রবীণ প্রকৌশলীরা অভিজ্ঞতা প্রতিস্থাপন করতে যে সময় ও প্রশিক্ষণ প্রয়োজন, সেই ফাঁকে ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি সাময়িকভাবে ব্যাহত হওয়ারও ঝুঁকি রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠান সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র তৈরি করে বলেই এগুলো বৈধ কৌশলগত লক্ষ্যবস্তু। আর ক্যাটজের মৃত্যু প্রমাণ করছে, সেই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সক্ষমতা তাদের সত্যিই আছে। আরেকদিকে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিজেদের অস্ত্র ভান্ডার নিয়ে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর বিশ্লেষণ অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের একটি বিশাল অংশ ইতিমধ্যে খরচ করে ফেলেছে। 3000 টমাহকের মধ্যে 1000-এর বেশি, 4000 JASSM এর মধ্যে 1100টি, আর প্রতিটি $28 মিলিয়ন দামের SM-3 ইন্টারসেপ্টরেরও প্রায় অর্ধেক। পেট্রিয়ট সিস্টেমের 2330টি ইউনিটের মধ্যেও প্রায় অর্ধেকের বেশি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। ইরানের একের পর এক পাল্টা আঘাত ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই এখন পড়েছে এক কৌশলগত ফাঁদে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঘাটতি পূরণ করতে লাগতে পারে 4 বছর পর্যন্ত, যা ভবিষ্যতে চীনের মতো বড় শক্তির সাথে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রকে ফেলবে মারাত্মক ঝুঁকিতে। প্রেসিডেন্ট ট্রাম্প অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়ানোর নির্দেশ দিলেও কাঁচামালের সংকট আর জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে স্বল্প সময়ে এই ঘাটতি পূরণ কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। একটি অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করতে যেখানে মাসের পর মাস সময় লাগে, সেখানে যুদ্ধক্ষেত্রে তা খরচ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই বৈষম্যই এখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যত বেশি দিন এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে, ততই ক্ষয় হতে থাকবে আমেরিকার সামরিক শক্তির প্রকৃত ভিত্তি। আর সেই ক্ষয়ের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতিতেও। ইউক্রেন থেকে জাপান পর্যন্ত তাদের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহেও দেখা দেবে বিলম্ব। এই দুর্বলতার মধ্যেই মাঠ পর্যায়ে ইরান দেখাচ্ছে তাদের প্রতিরোধের আসল রূপ।
গত ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে গত 17 জুন ইসলামাবাদ সমঝোতার পর সাময়িক বিরতি এলেও যুক্তরাষ্ট্র সেই সমঝোতা ভেঙে নতুন করে হামলা শুরু করায় ইরান আবারও পাল্টা প্রতিরোধে ফিরেছে। সর্বশেষ দফায় আইআরজিসি একযোগে কুয়েত, বাহরাইন, জর্ডান ও কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা তারা বলছে চুক্তিভঙ্গকারী মার্কিন আগ্রাসনের জবাব। জর্ডান 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও প্রমাণিত হচ্ছে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার মাসুল এখন গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্রদেরই। উল্লেখযোগ্য বিষয়, সালিশকারী কাতারকে ইরান সরাসরি আঘাত থেকে বরাবরই বিরত রেখেছে, যা প্রমাণ করে এই অভিযান হিসেব নিকেশ করে চালানো, নির্বিচারে নয়। সামাজিক মাধ্যম ও রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিতে প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে কুয়েতে মার্কিন বাহিনীর একটি মিসাইল ব্যাটারি ইরানি ড্রোন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যেখানে বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। এই নির্দিষ্ট দাবির স্বাধীন সূত্র থেকে পূর্ণ নিশ্চিতকরণ না মিললেও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইরানের সেনাবাহিনী কুয়েতে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির দুর্বলতাকে সামনে নিয়ে আসছে। বছরের পর বছর ধরে যে প্যাট্রিয়ট সিস্টেমকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের প্রতীক মনে করা হতো, ইরানের ক্রমাগত হামলা সেই ভাবমূর্তিতেই বড় ধরনের ফাটল ধরাচ্ছে। উপসাগরীয় অঞ্চল জুড়ে মোতায়েন থাকা এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যেগুলো তৈরি করা হয়েছিল ঠিক এমন হামলা ঠেকানোর জন্যই, বারবার ইরানি ড্রোনের সামনে অসহায় হয়ে পড়ছে, যা যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও প্রশ্ন তুলছে। আসলে কি এই ব্যবস্থাগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? একই ফুটেজে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা, যা স্থানীয় সময় গভীর রাতে আকাশ আলোকিত করে তোলে। কুয়েতের তথ্য মন্ত্রণালয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে, যা থেকে স্পষ্ট হুমকিটি নিছক প্রচারণা নয়, বরং বাস্তব ও তাৎক্ষণিক। চাপে থাকা যুক্তরাষ্ট্র এবার অবরোধ আরও কঠোর করেছে বলে দাবি করছে সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সর্বশেষ আপডেট অনুযায়ী মার্কিন বাহিনী 3টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে, একটি জাহাজকে অকার্যকর করেছে, আর আরেকটিতে জোরপূর্বক তল্লাশি চালিয়েছে। একই সাথে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের আশেপাশের সেতু ও রাস্তায় হামলা চালানো হয়েছে, যা প্রমাণ করে খোলা যুদ্ধক্ষেত্রে ইরানকে ঠেকাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন বেসামরিক অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার মরিয়া চেষ্টায়। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ যে প্রণালী দিয়ে চলাচল করে, সেখানে এমন মরিয়া পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয় সরাসরি সামরিক শক্তিতে ইরানকে দমাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপকেই একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অথচ এই অবরোধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী, যার প্রভাব পড়ছে খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের পকেটেও, প্রমাণ করে ইরানের বিরুদ্ধে এই চাপ প্রয়োগের মাসুল আমেরিকাকেও কম দিতে হচ্ছে না। এপ্রিল থেকে জুন পর্যন্ত চলা প্রথম দফার অবরোধেই যুক্তরাষ্ট্র শতাধিক জাহাজ ফিরিয়ে দেওয়ার আর 9টি জাহাজ অকার্যকর করার দাবি করেছিল। তবু ইরানকে থামানো যায়নি, বরং প্রতিটি নতুন হামলার জবাবে ইরান আরও জোরালো প্রতিরোধ দেখিয়েছে, যা প্রমাণ করে অবরোধ দিয়ে ইরানকে নতি স্বীকার করানোর মার্কিন কৌশল বারবার ব্যর্থ হচ্ছে। প্রযুক্তি আর অর্থ বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে মোকাবেলা করে ইরান যেভাবে দিনের পর দিন এই যুদ্ধ টিকিয়ে রাখছে, তাতে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কে টিকে থাকবে এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধে।